আমরা নাম্বার নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু কিন্তু পর্যায়ে শেষ হয়ে যাচ্ছে। আমরা আজকে আমাদের আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করবো। আজকে প্রত্যেকটা প্রবলেম ধরে প্রত্যেকটা পার্ট শুরুর আগে তোমরা প্রথম পার্টটা একটু ভালো করে দেখে নিবে, কারণ প্রথম পার্টে আমরা কিন্তু সবগুলো ফর্মুলা নিয়ে আলোচনা করেছি বিস্তারিত, এবং প্রথম পার্টে কিন্তু আমরা সবগুলো ফর্মুলা নিয়ে আলোচনা করেছি। তোমরা দেখেছো প্রথম পার্টের যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করেছি তার বাইরে কোনো ফর্মুলা কিন্তু আমরা এখনো ব্যবহার করিনি। তো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করবো, দেখো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করবো, একটি খাড়া দেয়ালের পাদদেশ হতে ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু হতে 45 ডিগ্রি কোণে একটা বস্তু নিক্ষেপ করা হলো। প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি প্রথমেই বলে দিচ্ছি। তো প্রশ্নটা আগে তোমাকে ভালোভাবে বুঝতে হবে। একটি খাড়া দেয়ালের পাদদেশ হতে, পাদদেশ অর্থাৎ একটা বিল্ডিং এর নিচ থেকে, পাদদেশ মানে নিচে, একটা বিল্ডিং এর নিচ থেকে ভূমি বরাবর এক্স দূরত্বে, ভূমি বরাবর এক্স দূরত্বে কোনো বিন্দু থেকে 45 ডিগ্রি কোণে একটা বস্তুকে নিক্ষেপ করা হচ্ছে। তা দেয়ালের ঠিক উপর দিয়ে গেলে এবং দেয়ালের অপর পাশে ওয়াই দূরত্বে গিয়ে মাটিতে পড়বে। ধরো তুমি রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছো, এখানে একটা ওয়াল আছে, খাড়া দেয়াল আছে, খাড়া দেয়াল থেকে তুমি এক দূরত্ব দূরে দাঁড়িয়ে তুমি একটা বলকে মাঠের মধ্যে ছুঁড়ে মারছো 45 ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে, এবং এটা দেয়ালের ঠিক উপর দিয়ে গেছে, দেয়ালের ঠিক উপর দিয়ে, এবং কোথায় গিয়ে পড়ছে? দেয়ালের অপর পার্শ্ব থেকে ওয়াই দূরত্বে গিয়ে পড়ছে। আমাদেরকে দেখাইতে হবে দেয়ালের উচ্চতা, আমাদেরকে দেয়ালের উচ্চতা বের করতে হবে। তো প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং, আমরা এটা ছবি দিতে আরো বেশি ক্লিয়ার হবে। দেখো, এটা হচ্ছে খাড়া দেয়াল, তুমি এক্স দূরত্বে আছো, তুমি এখানে আছো, তুমি 45 ডিগ্রি কোণে ইউ বেগে একটা বল ছুটছো, এই বলটা কোথায় গিয়ে পড়বে? দেখো বলটা ছুটছে, বলটা পাদদেশ থেকে ওয়াই মিটার দূরে গিয়ে পড়বে। দেখো ওয়াই দূরত্বে গিয়ে পড়বে। এই ঘটনাটা এইভাবে ঘটবে, এটা তোমরা সবসময় করে থাকো, তোমরা সবসময় এই ঘটনাটা করে থাকো সবসময়। খুব ইন্টারেস্টিং একটা ঘটনা না? তো দেখো তাহলে আমরা প্রবলেমটা কি করছি, এখন আমরা এই দেয়ালের উচ্চতা দেখতে হবে, দেয়ালের উচ্চতা আমাদেরকে বের করতে হবে। এই দেয়ালের উচ্চতা আমাদেরকে, দেখো দেয়ালের ঠিক উপর দিয়ে গেছে, আমাদের কি বলে দিচ্ছে দেয়ালের ঠিক উপর দিয়ে গেছে, তাহলে আমরা ধরে নিলাম যে দেয়ালের উচ্চতা হচ্ছে এইচ, দেয়ালের উচ্চতা এইচ আমরা ধরে নিলাম। তো এখন তাহলে আনুভূমিক দূরত্ব দেখো, আনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স, আনুভূমিক দূরত্বের সূত্র হচ্ছে ইউ কজ আলফা টি, যেটা আমরা গত পাঠগুলোতে ব্যবহার করেছি অনেকবার। আনুভূমিক দূরত্বের সূত্র হচ্ছে ইউ কজ আলফা টি। দেখো এটা হচ্ছে আনুভূমিক দূরত্ব, এই যে দূরত্বটা এটা হচ্ছে আনুভূমিক দূরত্ব। দেখো তাহলে এক্স ইকুয়াল কত হচ্ছে, ইউ বসে গেল কজ আলফার মান হচ্ছে 45 ডিগ্রি, টি এর মান বসে গেল, তাহলে দেখো এক্স ইকুয়াল হচ্ছে ইউ ইন্টু কজ 45 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে দেখো এক্স ইকুয়াল ইউ বাই টু। এখান থেকে আমরা ইউটি এর মান বের করে ফেললাম। মনে রাখবো আমাদেরকে কিন্তু এইচ এর মান বের করতে হবে, আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে এইচ এর মান, দেয়ালের উচ্চতা বের করতে হবে। তাহলে দেখো আমরা আনুভূমিক দূরত্ব সূত্রটা ব্যবহার করে বলেছি, তাহলে এই যে দূরত্বটা এটা কিন্তু আনুভূমিক দূরত্ব মনে রাখবো, কারণ তুমি দেয়াল থেকে এক্স মিটার দূরে ছিল, তাহলে যে দূরত্বটা, কারণ এটা ভূমি বরাবর দূরত্ব, এই কারণে এটা হচ্ছে আনুভূমিক দূরত্ব। তাহলে টি এর মান বের করছে এখান থেকে, তাহলে টি বের করছি। এবার আসো, তাহলে এবার বাকি অংশ দেখো। এবার আসো পাল্লা, আনুভূমিক পাল্লা, এই পুরোটা কিন্তু পারলাম। দেখো এই পুরোটা পারলো হচ্ছে এক্স প্লাস ওয়াই, দেখো পারলো, কারণ তুমি এক্স মিটার দূরে ছিলে আর দেয়াল এটা, আর এটা ওয়াই মিটার দূরে গিয়ে পড়ছে, তাহলে দেখো পারলো হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো ইউ স্কয়ার সাইন টু, দেখো আলফার মান হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি, এর বলে দিচ্ছে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে দেখো এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ইউ স্কয়ার বাই জি। তো এখান থেকে আমরা ইউ স্কয়ার মানটা বের করে ফেললাম, দেখো ইউ স্কয়ার মান হচ্ছে জি এক্স প্লাস ওয়াই। এবার আসে উচ্চতা, তাহলে উচ্চতার সূত্র, উচ্চতার সূত্র হচ্ছে এখন, উচ্চতার সূত্র কেন আমরা এখানে ব্যবহার করছি? ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি স্কয়ার। দেখো উচ্চতার সূত্র আমরা উভয় দিকে নিক্ষেপ করবো, উপর দিকে নিক্ষেপ করবো, সূত্র এটা কিন্তু আমরা আমরা দ্বিতীয় পাঠে তোমাদেরকে তিনটা আহ, বৈশিষ্ট্যের কথা বলছিলাম। একটা হচ্ছে ভূমি থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, একটা হচ্ছে কোনো একটা বিল্ডিং এর ছাদ থেকে নিচের দিকে নিক্ষিপ্ত বস্তু, তারপর আরেকটা হচ্ছে কোন একটা বিল্ডিং এর ছাদ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু। এই তিনটা বস্তু, এই তিনটা বৈশিষ্ট্য কথা, এই তিনটা ক্লোজ করে তোমাকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ভূমি থেকে উপরের দিকে, একটা ভূমি থেকে যদি উপরের দিকে হয় তাহলে এখানে মাইনাস হবে, যদি ভূমি থেকে উপরের দিকে হয় তাহলে এখানে মাইনাস হবে, যদি ছাদের থেকে নিচের দিকে হয় তাহলে এখানে প্লাস হবে, আর যদি ছাদের থেকে উপরের দিকে হয় তখন এখানে মাইনাস হবে, তখন এই জায়গায় মাইনাস হবে। তাহলে দেখো এখানে সূত্র হবে কি, এইচ ইকুয়াল ইউ সাইন এর পার্টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। এইচ ইকুয়াল কত? ইউ সাইন এর পার্টি মাইনাস হাফ অফ জিটি স্কয়ার। তো দেখো এখানে আমরা মান দেখেছি, দেখো ইউ বসছে, আলফার মান হচ্ছে 45 ডিগ্রি, টি এর মান বসছে, টি এর মান আমরা আগে বের করে রাখছি, ওই দেখো হাফ বসছে, জি বসে গেছে, দেখো টি এর মান আমরা বসে দিচ্ছি, টি এর মান আমরা বসাই দিচ্ছি। তো দেখো এখানে এই যে ইউ
এই যে দেখো এই ইউ আর এই ইউ কাটা চলে গেছে, দেখো এই ইউ কাটা, এই পদে সাইন পদে লিখে দিই, মানে হচ্ছে 1/√2 এক্স রুট টু বসে গেছে, দেখো 3/2 বসে গেছে। এরপরে দেখো এই যে স্কোয়ারটা, এই স্কোয়ারটা কিন্তু এই পুরোটার উপরে আছে, তাহলে দেখো 2x² বাই ইউ স্কোয়ার, ভালো করে খেয়াল করো এই স্কোয়ারটা কিন্তু কিন্তু এক্স এর উপর আছে, রুট টুর উপর আছে, ইউর উপর আছে, এটাকে ক্যালকুলেশন করলাম, তারপরে দেখো বাকি অংশটা লিখে আসবে। তাহলে দেখো, তাহলে এইচ ইকুয়াল কত, এক্স মাইনাস 3x² বাই জি অফ এক্স প্লাস ওয়াই, দেখো জি বি কাটা যাবে, কাটা যাওয়ার পরে আমরা লসাগু করবো, দেখো লসাগু হচ্ছে এক্স প্লাস ওয়াই। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি, দেওয়ালের উচ্চতা, দেওয়ালের উচ্চতা কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো ভালো করে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, দেওয়ালের উচ্চতা আমরা পেয়ে গেছি। তো চলো এবার আমরা যে প্রবলেমটা সলভ করবো। দেখো একটা বস্তু আনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করলে আনুভূমিক তল অবস্থিত লক্ষ্য বস্তু হতে এই মিটার নিকটে পড়ে, খেয়াল করো। যে এই যে ঝুড়িতে বল নিক্ষেপ, ঝুড়িতে বল নিক্ষেপে তোমরা অনেকেই খেলে থাকো, অনেকেই খেলছো এই খেলাটা, অনেকেই খেলছো। তুমি বল মারছো, ঝুড়ির আগে পড়ছে, অথবা বল মারছো ঝুড়ি পরে গিয়ে পড়ছে, অথবা বল মারছো ঝুড়িতে গিয়ে পড়ছে। তো এই যে ঘটনাটা ঝুড়িতে বল নিক্ষেপ, পুরোপুরি এই ঘটনাটার সাথে, এই অঙ্কটার সাথে জড়িত, এই প্রবলেমটা পুরোপুরি ঝুড়িতে বল নিক্ষেপের যে ঘটনাটা আমরা এখানে খেলে যে এই জিনিসটা দেখি সেটাই। তুমি দেখো একটা বস্তু আনুভূমিকের সাথে আলফা কোণে নিক্ষেপ করলে আনুভূমিক তলে অবস্থিত লক্ষ্য বস্তু হতে এ মিটার নিকটে পড়ে, অর্থাৎ ঝুড়ি থেকে নিকটে পড়ে। আর যদি বিটা করে নিক্ষেপ করো তাহলে দূরে পড়ে। ভালো করে খেয়াল করো, যদি তুমি আলফা কোণে নিক্ষেপ করো তাহলে এটা সামনে পড়ে, আর বিটা কোণে নিক্ষেপ করলে এটা 2 মিটার দূরে পড়ে। তাহলে দুটি ক্ষেত্রে নিক্ষেপণ বেগ কিন্তু একই, দুটি ক্ষেত্রে একই বেগে মারা হয়েছে, মনে রাখবা দুটি ক্ষেত্রে একই বেগে নিক্ষেপ করা হয়েছে, তাহলে আমাদেরকে সঠিক নিক্ষেপণ কোনটা বের করতে হবে। তাহলে খেয়াল করো, এই যে ঝুড়িতে বল নিক্ষেপের কিন্তু একটা টেকনিক আছে, যে তুমি কত অ্যাঙ্গেলে তুমি ছুড়বা, কত অ্যাঙ্গেলে ছুড়লে বলটা গিয়ে ঝুড়িতে পড়বে। তুমি খেয়াল করো যে আলফা কোণে ছুড়লে সামনে পড়ে, বিটা কোণে ছুড়লে দূরে পড়ে, তাহলে উভয় ক্ষেত্রে বেগ কিন্তু সমান, উভয় ক্ষেত্রে কি বেগ সমান, তাহলে আমাদেরকে কোণ ঠিক করতে হবে। বেগ ঠিক আছে, বেগে কোনো সমস্যা নেই, আমাদেরকে কোণটা ঠিক করতে হবে, যে কত কোণে মারলে আমার বস্তুটা লক্ষ্যে গিয়ে পড়বে। তো আমরা আগে ছবিটা দেখি, দেখো ইউ বেগে মারছে, দেখো এখানে আসি পড়ছে, পড়ার কথা কোথায় পড়ছে, সামনে। তাহলে দেখো এখানে পারলো হচ্ছে আর ইউ বেগে মারছে, তাহলে দেখো আবার ইউ বেগে মারবে, দেখো আলফা কোণে, এই তাহলে পড়ছে এখানে, তাহলে দেখো পড়ার কথা কিন্তু এখানে পড়ছে কোথায়, এখানে। তাহলে এই মিটার সামনে পড়ছে, খেয়াল করো, এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এখানে পড়তে হবে, পড়তে হবে কোথায়, পড়তে হবে এখানে, পড়তে হবে এখানে। তাহলে যখন তুমি আলফা কোণে মারছো তখন সে আসি পড়ছে এখানে, তুমি যখন বিটা কোণে মারবা দেখো একই বেগে, যখন বিটা কোণে মারবা তখন সে পড়বে এখানে। তাহলে খেয়াল করো, যখন আলফা কোণে মারতেছো তখন সে পড়তেছে এই মিটার সামনে, যখন তুমি বিটা কোণে মারছো তখন সে পড়ছে 2 মিটার দূরে, তাহলে পড়তে হবে কিন্তু এখানে, বলটা আসতে দেখি। তাহলে আমাদেরকে সঠিক কোণটা বের করতে হবে, সঠিক কোণ এই যে কোণটা, সঠিক কোণ যেটা, এই কোণটা, এই কোণটা করতে এটা আমাদের বের করতে হবে, যেগুলো আমরা বলছি থিটা, তাহলে আমরা থিটার মান বের করবো। তাহলে দেখো উভয় ক্ষেত্রে দেখো তিনটে ক্ষেত্রে বেগ কিন্তু সেম থাকবে, বেগ সেম থাকবে। তুমি যখন আলফা কোণে মারবা তখনও বেগ যা হবে, বিটা কোণে যখন মারবা তখনও বেগ যা হবে, কিন্তু সঠিক যে ঝুড়ির মধ্যে বলটাকে নিক্ষেপ করতে পারবে, যে লক্ষ্যে বলটাকে নিক্ষেপ করতে পারে তারও কিন্তু বেগ সেম থাকবে, তাহলে তার অ্যাঙ্গেল কিন্তু সেম হবে। তাহলে খেয়াল করো, তাহলে খেয়াল করো, পাল্লা অরিজিনাল পাল্লা হচ্ছে আর, অরিজিনাল পাল্লা হচ্ছে আর, তাহলে যে ব্যক্তির বলটা এই জায়গায় আসছে তার জন্য পাল্লা হচ্ছে আর-এ, আর যে ব্যক্তির বলটা এই জায়গায় এসে পড়ছে তার জন্য পাল্লা হচ্ছে আর+b। মনে রাখবা এই পর্যন্ত পাল্লা হচ্ছে আর। তাহলে যেহেতু তুমি লক্ষ্য থেকে এই মিটার সামনে, তাহলে যখন আলফা কোণ তখন পাল্লা হচ্ছে আর-এ, যখন বিটা কোণ তখন যেহেতু লক্ষ্য থেকে এটা 2 মিটার দূরে গেছে তখন তার জন্য পাল্লা হচ্ছে আর+b, মনে রাখবা। তাহলে এখানে 3টা পাল্লা, প্রথম পাল্লা হচ্ছে অরিজিনাল পাল্লা হচ্ছে আর, দ্বিতীয় পাল্লা হচ্ছে আর-এ, তৃতীয় পাল্লা হচ্ছে আর+b। তো চলো আমরা প্রবলেমটা সলভ করে দেখি এবার। দেখো সঠিক নিক্ষেপণ ভেগ হচ্ছে ইউ, পাল্লা হচ্ছে আর। তাহলে দেখো নিক্ষেপণ যদি থিটা হয়, অর্থাৎ অরিজিনালি যদি থিটা হয় তাহলে পাল্লা হবে ইউ স্কয়ার sin 2 থিটা বাই 2। এটা একটা আমরা সমীকরণ। যদি নিক্ষেপণ আলফা হয় তাহলে পাল্লা হবে আর-, এটা আমরা দেখেছি ছবিতে, ইউ স্কয়ার sin 2 আলফা বাই 2। আর এটা 2 নম্বর সমীকরণ। আর যদি নিক্ষেপণ বিটা হয় তাহলে পাল্লা হবে আর+b, পাল্লা হবে আর+b। এখানে নিক্ষেপণ হবে বিটা, এটা 3 নম্বর সমীকরণ। এবার তো এখন আমাদের কার মান বের করতে হবে, আমাদেরকে থিটার মান বের করতে হবে, আমাদেরকে থিটার মান বের করতে হবে। থিটার মান বের করার সময় আমরা কি কি রাখবো, আমরা এ রাখবো, আলফা রাখবো, বিটা রাখবো, বাকি সব বাদ যাবে, আর বাদ যাবে। তো এখন যেটা আমরা করবো সেটা হচ্ছে 2 নম্বর সমীকরণকে আমরা বিটা গুণ করবো, আর এটা 3 নম্বর সমীকরণ, যেটা আমরা মনে রাখবো এই সমীকরণটা 3 নম্বর সমীকরণ করবো, অবশ্যই এখানে 3 দিবা।
এটা আবার 3 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণকে আমরা বি দ্বারা গুণ করবো, আর 3 নম্বর সমীকরণকে আমরা এ দ্বারা গুণ করবো। তো তাহলে আমরা কি পাই করে নিই। তাহলে দেখো, 2 নম্বর সমীকরণকে আমরা করে দ্বারা গুণ করছি, বি দ্বারা গুণ করছি, আর 3 নম্বর সমীকরণকে আমরা এ দ্বারা গুণ করছি। দেখো গুণ করার পরে দেখো, এটাকে বি দ্বারা গুণ করছি, এটাকে এ দ্বারা গুণ করছি, গুণ করে যোগ করে দিলাম। যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে কি আসে আমাদের জন্য, দেখো এ বি বিচারটা তাহলে আর বি প্লাস আর এ। আর এখানে কি দেখো, ইউ স্কয়ার কমন এখানেও আছে, এখানেও আছে, জি এখানেও আছে, দুই জায়গা থেকে কমন নিয়ে নিলাম। দেখো দুই জায়গা থেকে কমন নিলে এটা থাকে আমাদের জন্য। তাহলে দেখো এবার আর কমন নিলাম এখান থেকে, এরপরে দেখো তাহলে আর ইকুয়াল হচ্ছে এটা। দেখো, তো এখন এটা কার মান, এটা হচ্ছে আর এর মান। আমাদের কি বের করতে হবে, তার মানে আমাদেরকে বের করতে হবে থিটার মান। তাহলে এই মানটা এখন আমরা কোথায় বসাবো, দেখো আর এখন আমরা একে বসাবো। দেখো একটা বসানো কেন কি ছিল, এটা ছিল একটা বসানো কেন আর ইকুয়াল ইউ স্কয়ার সাইন টু থিটা বাই জি। দেখো এখানে আমরা আর এর মানটা বসাই দিলাম। আর এর মান বসাই দিলাম, ইউ স্কয়ার ইউ স্কয়ার বাদ জি জি বাদ, যেগুলো বাদ এগুলো বাদ দিয়ে দিলাম। দেখো আর এখানে এই যে এই রাশিটা হচ্ছে উপরে, এ প্লাস বি হচ্ছে নিচে। দেখো সাইন টু থিটা, তাহলে দেখো সাইন টু থিটা সমান হচ্ছে এখন, তাহলে টু থিটা সাইন টু থিটা, এটা ডানে বাম করে নিয়ে আসছি। এরপরে টু থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স আছে, তাহলে থিটা ইকুয়াল হাফ পেতাম। দেখো আমরা আমাদের সাইন থিটা ফলাফল পেয়ে গেছি। দেখো বাকিটা ফলাফল চলে আসছে আমাদের। আশা করি বুঝতে পেরেছে। তো চলো এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করা দেখি। দেখো ইউ এবং ভি নিক্ষেপণ বেগে যথাক্রমে আলফা ওয়ান আলফা টু নিক্ষেপণ কোণে দুটি বস্তু বানানোর চেষ্টা করেছে। দেখো একটা ইউ বেগে এখন কমেছে, একটা ইউ বেগে একটা ভি বেগে। যখন ইউ বেগ তখন কমেছে আলফা ওয়ান, যখন ভি বেগ তখন কমেছে আলফা টু। আর এত সময় পর তারা সর্বাধিক উচ্চতায় পৌঁছে। দেখো সর্বাধিক উচ্চতায় উঠতে প্রথমবার সর্বাধিক উচ্চতায় উঠতে পি1 সময় লাগে, দ্বিতীয় ক্ষেত্রে সর্বাধিক উচ্চতায় উঠতে পি2 সময় লাগে। উভয়ের ক্ষেত্রে পাল্লা সমান, উভয়ের ক্ষেত্রে পাল্লা সমান। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে উভয়ের ক্ষেত্রে এখানে পাল্লা সমান। তাহলে এখানে বস্তু দুইটা দুইটা বেগে মাসছে, কোন দুইটা সর্বাধিক উচ্চতা পড়ছে, দুই রকম সময় লাগছে, পাল্লা হয়েছে। তো দেখা গেল প্রধান বস্তুর ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা পৌঁছানোর সময় হচ্ছে টি1, তাহলে তোমরা জানো সর্বাধিক উচ্চতা পৌঁছানোর সময় সূত্র হচ্ছে ইউসেনের হবে যেহেতু এখানে যেহেতু কোন আলফা ওয়ান। তো এটা একটা নতুন জিনিস। এবার পাল্লা, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে পাল্লা। দেখো প্রথম বস্তুর ক্ষেত্রে পাল্লা কি হবে, ইউ স্কয়ার সাইন টু আলফা বাই জি, অর্থাৎ প্রথম বস্তুর ক্ষেত্রে যেহেতু কোন আলফা ওয়ান তাহলে হবে কি সাইন টু আলফা ওয়ান বাই জি। তাহলে দেখো সাইন টু থিটা সূত্র কি, টু সাইন থিটা প্লাস থিটা। দেখো টেবিলটাকে আলাদা করে ফেলছি। দেখো ইউ সাইন আলফা ওয়ান বাই জি আর টু ইউ প্লাস আলফা টু। দেখো ইউ সাইন আলফা ওয়ান বাই জি এর পরিবর্তে আমরা লিখতে পারবো কত, টি ওয়ান। এটা পরিবর্তে আমরা লিখতে পারবো এখন টি ওয়ান। দেখো এটা পরিবর্তে আমরা লিখতে পারবো টি ওয়ান। তো এখান থেকে আমরা টি ওয়ান অনুপাত, এটাকে ডান পাশে নিয়ে গেছি, এটাকে বাম পাশে নিয়ে আসলাম। এখন দেখো টি ওয়ান সমান কত। তাহলে আমরা টি ওয়ান বের করে ফেলছি। দেখো আমাদের যেটা টি ওয়ান টি টু লাগবে, দেখো পুরো আমরা টি ওয়ান বের করে ফেলছি, এটা নিয়ে দিলাম 2 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে একই অনুসারে তাহলে আমরা কি পাই, তাহলে দেখো যেহেতু ঘটনা সেম তাহলে আমরা আর এত বড় ক্যালকুলেশনটা করবো না। তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে 1 এবং 2 নম্বর সমীকরণ অনুসারে আমরা কি পাবো, দেখো টি2 সমান কি পাবো, টি2 সমান, দেখো সমীকরণটা ওখানে ছিল, এটার আলোকে লিখবে, এটা 3 নম্বর সমীকরণ। আর দেখো টি2 সমান কি পাবো, আর বাই টু ভি কজ আলফা টু। দেখো এটা দেখো, তাহলে একটা আমরা ক্যালকুলেশন করছি আর একটা কিন্তু আমরা ক্যালকুলেশন করিনি। আমরা শুধুমাত্র ইউ আলফা ওয়ান আর টি ওয়ান এই তিনটে নিয়ে কাজ করছি। ভি আলফা টু আর টি টু এটা নিয়ে কিন্তু আমরা কাজ করি না, এটা আমরা এটার আলোকে লিখে দিচ্ছি। কিন্তু তোমরা 1 নম্বর সমীকরণের আলোকে এই সমীকরণটা লিখবে, আর 2 নম্বর সমীকরণের আলোকে এই সমীকরণটা লিখবে। অবশ্যই এটা মনে রাখতে হবে তোমাদেরকে। তো আসো একটি আমরা 3 দ্বারা ভাগ করবো, 1 নম্বর সমীকরণকে আমরা 3 নম্বর সমীকরণে ভাগ দেবো। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো 1 নম্বর সমীকরণ ছিল টি ওয়ান, দেখো উপরে টি ওয়ান যাবে, নিচে টি টু যাবে। 1 নম্বর সমীকরণের মানটা লিখলাম, 3 নম্বর সমীকরণের মানটা লিখলাম। দেখো এই যে জি আর জি কাটা যাবে, তাহলে টি ওয়ান বাই টি টু সমান কি থাকে, ইউ সাইন আলফা ওয়ান বাই বি সাইন আলফা ওয়ান আলফা টু। এটা হলো 5 নম্বর সমীকরণ। তো এবার যে ঘটনাটা ঘটবে দেখো, এবার এককে 3 দ্বারা ভাগ করে দেবো। এখানে এই এককে 3 দ্বারা ভাগ, এখানে এককে 3 দ্বারা, এখানে হবে 2 কে 4 দ্বারা ভাগ হবে। এখানে 2 কে 4 দ্বারা ভাগ হবে। দেখো তাহলে 2 নম্বর সমীকরণের জিনিসগুলো আমরা লিখবো এখন। দেখো 2 কে 4 দ্বারা ভাগ, তো 2 কে 4 দ্বারা ভাগ। দেখো তাহলে এখানে কি কি হবে, এটা যেভাবে আছে ওভাবে থাকবে। আর
এটা কাটাকাটি জায়গা দেখো এটা উল্টে যাবে, দেখো তোমরা ভালো করে, এটা উল্টে যাবে, উপরটা যেভাবে ছবিটা নিচেটা উল্টে যাবে। তো আর কাটা যাবে, টু টু কাটা যাবে, তাহলে কি হবে, এটা উপরে চলে যাবে, মনে রাখবে এটা কিন্তু উপরে চলে যাবে, ভি করার পর উপরে চলে যাবে, আর ইউ করার পর নিচে যাবে। আমি একসাথে করে ফেলছি, যেহেতু ছোট অঙ্কটা অনেক বড়, এই জন্য আমি একসাথে করে ফেলছি। তো দুইটা পাইলাম, এবার আমরা যেটা করবো দেখো সেটা হচ্ছে দুটা গুণ করে দেবো। আমরা 5 আর 6 গুণ করে দেবো, 5 নম্বর সমীকরণে আমরা টি 1/2 পাইছি, 6 নম্বর সমীকরণে আমরা টি 1/2 পাইছি। দেখো দুটাকে গুণ করে দেবো, দেখো এই গুণ করে দিলাম, দেখো এইগুলো 5, এইটা হলো 5, এটা হলো 6, এটা হলো 5, এটা হলো 6। গুণ করে দিলে দেখো উপরে টি 1 স্কয়ার, নিচে টি 2 স্কয়ার, উপরে কত, উপরে এই যে ইউ আর ইউ কাটা, ভি আর ভি কাটা, তাহলে উপরে কি থাকে, সাইন আলফা 1 কস আলফা 2, আর নিচে কি থাকে, সাইন আলফা 2 কস আলফা 1। এবার আমরা বিয়োজন যোজন করবো, এবার আমরা বিয়োজন যোজন করবো। দেখো বিয়োজন যোজন হবে, দেখো বিয়োজন বিয়োজন যোজন, উপর রাশি বিয়োগ নিচের রাশি, উপর রাশি বিয়োগ নিচের রাশি, উপর রাশি বিয়োগ নিচের রাশি, উপর রাশি যোগ নিচের রাশি। দেখো করে ফেললাম, করার পরে এখন দেখো এই একটা সূত্র, ত্রিকোণমিতিক সূত্র, সেই প্রথম পত্রের 7b-এর সূত্র, সাইন এ কস বি বিয়োগ কস এ সাইন বি সমান সাইন এ মাইনাস বি। নিচে সাইন এ কস বি যোগ কস এ সাইন বি সমান সাইন এ প্লাস বি, এটা প্লাস হবে অবশ্যই, নিচে এটা প্লাস হবে আমরা। তাহলে দেখো আবার বলতেছি আমি, সাইন এ কস বি বিয়োগ কস এ সাইন বি সমান হচ্ছে সাইন এ মাইনাস বি, এরপরে দেখো সাইন এ কস বি বিয়োগ কস এ সাইন বি সমান হচ্ছে সাইন এ প্লাস বি। দেখো আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগামী আরো নতুন কিছু প্রবলেম নিয়ে হাজির হবো, সেগুলো প্র্যাকটিস করতে পারবো।